আসসালামু আলাইকুম। আদাব। বিধাতার সৃষ্টির রহস্যের মধ্যে এটি একটি বিশেষ রহস্য যে আমাদেরকে ছিন্ন হতে হয়, আমাদেরকে আলাদা হতে হয়। চাইলেও আমরা থাকতে পারি না। আমরা যদি সেই সৃষ্টির শুরু থেকে ইতিহাসটা নিই, বিধাতা যখন আমাদের সৃষ্টি করলেন, তিনিও তার পাশে আমাদের রাখেননি। তিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দিয়েছেন কিছুক্ষণ থাকার জন্য পরীক্ষা শুরু। এটি একটি কারণ আছে। মূল কারণটি হলো এই বিচ্ছিন্ন না হলে মিলনের আনন্দ পাওয়া যায় না। আজকে যিনি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, নিশ্চয়ই আমরা আবার একদিন মিলিত হব। সেদিন সেই মিলনের আনন্দ হবে অন্যরকম। এই কারণেই বোধ হয় বিধাতা এই নিয়মটি চালু করেছে। এবং শুধু যে মিলনের আনন্দ তা না, মাঝখানে যে দীর্ঘ সময়টুকু, এই সময়ের মধ্যে অনেক রকমের উপকারিতা, অনেক রকমের বিধাতার সৃষ্টির সাফল্য আমাদের চোখে পড়ে। একটি উদাহরণ দিলেই হয়তো বুঝতে পারব। দেখেন, সাগর মহাসাগরের বিশাল জলরাশি, ওখান থেকে জলীয় বাষ্প বিচ্ছিন্ন হচ্ছে। জলীয় বাষ্প সেই মহাসাগরের বিশাল জলরাশিকে বিদায় জানাচ্ছে, আকাশে ভেসে বেড়াচ্ছে, ভাসতে ভাসতে হিমালয় পাহাড়ে ধাক্কা লেগে আমাদের বৃষ্টি বর্ষণ করছে এবং তার দ্বারা আমরা কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে। আমরা সূর্যরা সূর্যরা শস্য শ্যামলা চারণ ভূমি আমরা উৎপাদন করি, আমরা ওখান থেকে খাদ্য গ্রহণ করি, আমরা শান্তিতে বসবাস করি। তারপরে ঠিক সেই জলরাশি আবার সাগরের মোহনায় গিয়ে মিলিত হচ্ছে। এটি সত্যি একটি রহস্য। যেদিন আমরা সেই জান্নাতে আবার একসঙ্গে মিলিত হব বিধাতার সঙ্গে, না জানি কি আনন্দ সেদিন পাব। আজকে আমরা যাকে বিদায় জানাচ্ছি, আসলে তিনি তো আমাকেও একটি মেসেজ দিয়ে দিচ্ছেন যে তোমারও সময় হচ্ছে, একটু অপেক্ষা করো। খুব বেশি না, মাত্র 3.5 মাস আছে, তারপরে আমাকেও হয়তো আপনারা এভাবে বিদায় দিয়ে দেবেন। যাই হোক, আনন্দ বেদনা সব মিলিয়ে আমাদের জীবন, তার সঙ্গে ওঠা বসা করে বেশ কিছু স্মৃতি আমার খুব মনে পড়ে। বিশেষ করে তার বিয়ের সময়কার কিছু স্মৃতি আমাকে বলতেন মাঝে মাঝে। সম্ভবত হাতি নিয়ে গিয়েছিল। ওই হাতিটি ছিল মূলত ওই হাতির যে দর্শক ছিল, সেই দর্শকরা আসলে বরযাত্রী ছিল না, কিন্তু যেহেতু তিনি হাতিতে ছিলেন তো সবাই ভেবেছে যে সবাই দাওয়াত। তো জানি না তার শ্বশুর পক্ষের অবস্থা কি হয়েছে। এরকম সেই থেকেই সম্ভবত ভাবিও একটু সাবধানে চলছেন। জীবনটা এভাবেই হয়তো শুরু হলো, সারা জীবন এভাবে যেতে হবে নাকি। সব মিলিয়ে দেখলাম একজন সুখী পরিবার, মানে ঈর্ষা করার মতো সুখী পরিবার। আর হ্যাঁ, তার সঙ্গে আমার মাঝে মধ্যেই কিছু ঠান্ডা যুদ্ধ হতো। আসলে প্রশাসনে থাকলে এটি হয়েই থাকে। ওই যে কাশফুল, বিভিন্ন আচার অনুষ্ঠান, এই কিছু চাওয়া পাওয়া, এগুলো দেখলেই তো আমার ভেতরে খুব তেলে বেগুনে জ্বলে উঠতাম, কিন্তু উপায় তো নেই। আর এমন ভাবে সব আবদার করতেন, মানে আবদার না মানার কোন উপায় ছিল না। এইভাবেই তিনি অ্যাপ্রোচ করতে জানতেন। তিনি কখনো, মানে হয়তো আমি যদি তাকে ধমকও দিতাম, মনে হয় তিনি তারপরেও আমার কিছু বলতেন না।
মানে এতটাই ঠান্ডা থাকতে পারেন তিনি, আমি পারি না। এটা আমার খুব একটা বদ স্বভাব আছে, আমি চট করে রেগে যাই। এটি আমাকে জানি না আপনারা ক্ষমা করেছেন কিনা, এর আগের কয়েকটি ঘটনা দেখেছেন। যাই হোক, তো এই কারণে আমি তার কাছ থেকে শেখার চেষ্টা করি যে কিভাবে ঠান্ডা থাকা যায়, কিভাবে শান্ত থাকা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শূন্যতা হয়তো আমি সবচেয়ে বেশি অনুভব করবো, কারণ তিনি আমাকে যে ছায়ার মতো আমার সঙ্গে যেভাবে থাকতেন, আমাকে অনেক বিষয়ে প্রোটেকশন দিয়েছেন। প্রশাসনে থাকলে আসলে অনেক চড়াই উঠে আসে, অনেক বাধা বিপত্তি আসে, সেক্ষেত্রে একজন মানুষ দরকার হয়। দীর্ঘদিন আমি উপাধ্যক্ষ পাই এবং সেই উপাধ্যক্ষের শূন্যতা কিন্তু তিনি পূরণ করেছেন। আমি এই কারণে তার কাছে কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ। পরিশেষে একটি কবিতা দিয়েই ছোট্ট একটি কবিতা গান ছোট্ট করতে চাই, এটা বিশেষ করছি। একসঙ্গে কাটানো সকালগুলোর কথা মনে পড়ে, হাসি আর গল্পে ভরা। তোমার অনাবিল সক্ষতার দিনগুলো রঙিন ও সুরে বাঁধা। অন্তরের ভেতর যে আলো জ্বলে, তোমার সাহচর্যে তা আলো দীপ্ত হতো। বন্ধুর মতো মন নিয়ে তুমি সবার দুঃখ ক্লান্তি ভাগ করে নিতে। কত স্মৃতি যে গেঁথে গেছে, কখনো হঠাৎ দুপুরের খাবারের মাঝে, কখনো নিঝুম বিকেল পেরিয়ে ঠাট্টায় ভরা কথার রাজ্যে। তোমার কাছে সবকিছুই ছিল সহজ আর উজ্জ্বলতায় ঝর্ণাধারা। সুন্দর হাসিতে মুছে যেত ক্লান্তি, জাগত আবার প্রেরণা পথ চলা। যেখানেই হাত রাখো সেখানেই নতুন বিশ্বাস সৃষ্টির রং। কত পরিকল্পনায় পথ দেখিয়ে বলতে একটু চেষ্টা করো, সব সম্ভব হবে নিশ্চয়। তোমার আবেগ মাখা অনুপ্রেরণায় আমরা শিখেছি স্বপ্ন দেখতে। জীবনের বাঁকে বাঁকে তুমি ছিলে উজান ঘাটির ভাঙারি, আবেগে ভরা দৃঢ়তায়। কষ্টগুলোকে সরল করে নাও, শিখিয়েছে তোমার সহজ ভাষায়। দিনের শেষে জানতো না কেউ কিভাবে এত অভিযোগ ছেড়ে কাজের নেশা। এক ভারী সুখের অন্বেষণ, যেখানেই তুমি দিয়েছ পুরোস্তুর প্রেরণা। ভালো ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ তারিকুল আলম স্যারের বিদায় অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং মঞ্চের সংশ্লিষ্ট আমার শিক্ষক মন্ডলী এবং স্যারের পরিবার পরিজন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে যে কথাটা বলবো যে স্যারের সঙ্গে আমার এই শিক্ষক হিসেবে বলছে না, স্যারের সঙ্গে আমার সম্পর্ক বহু আগে এবং স্যারের যে পরিবার তার সঙ্গে আরো আমি স্কুল জীবন থেকে পরিচয়। আমি প্রথম স্যারকে যখন বগুড়ায় চাকরি করেন তখন ওনার যে মেয়ে শরণ, সে আমার কাছে কিছুদিনের জন্য পড়তে এসেছিল আর কি, ম্যাথমেটিক্স পড়তে সময়। তখন স্যার আসতো আমার বাসায় ওকে নিয়ে। তখন আমি স্যারকে বললাম, স্যার বগুড়ায় থাকেন, কে চিনবে আপনাকে, রিটায়ার করবেন, কেউ চিনবে না। আমি মূলত ওনাকে বললাম যে আপনি নিফামাই এসে, তা বলবো যে এখানে তো আছে একজন শওকত স্যার, তখন ছিল। আমি বললাম চলে যাবেন, আমার মনে আপনার এখানে আসা উচিত, নিজের জায়গায় চাকরি করবেন। এবং তখন দেখলাম যে কিছুদিনের মধ্যে শওকত স্যার চলে গেল, স্যার অর্ডার করে চলে এসলেন। তো স্যারকে আমরা সবসময় যে সবাই যেটা বললাম, মানপত্র যেটা বললাম, এই জন্য বেশি কিছু বলবো না। স্যারের যে চেহারা, স্যারের যে হাসির মুখ এবং সবারই সঙ্গে যে একটা রিলেশন, আমাদের কলেজের সবার সঙ্গে ইচ অ্যান্ড এভরিবডি, আমি মনে করি আমরা ওনার সাথে ঝগড়া করছি বহুতবার,
উনি আজ পর্যন্ত আমাদের কারোর সাথে উনি কোনো মানে কোনোভাবে আমাদের সাথে উনি কোনোভাবে মানে খারাপ আচরণ করেন, আমরাই করছি, আমি স্বীকার করতে দ্বিধা নেই। তো স্যারের আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি মনে করবো স্যার যে আজকে যে 59 বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে হবে, তো ভয়ও নেই। আনিস সাহেব যেটা বললেন যে আরো 10 বছর চাকরি করা যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু উপায় তো নেই। আমি 27 তারিখে ওনার যে বিদায় ছিল, আমি এবার আসতে চেয়েছিলাম, মনে হলো না আজকে এই দিনে না থাকি ওনার সাথে, ভালো লাগতেছিল না। তো স্যার আমি আর কিছু বলবো না, যে আপনার 2টা ছেলে মেয়ে আছে, আপনি আছেন, ভালো আছেন। ওনার আমি নীলফামারীতে এসে ওনার বাবার সাথে আমার খুব গুড রিলেশন ছিল, অর্থাৎ আমি যখন বাসায় থাকতাম, ওনার বাড়ির পাশে আমি ভাড়া থাকতাম, তো আমরা সকালবেলায় ওনার আব্বার সঙ্গে আমরা একসাথে নামাজ পড়ে হাঁটতাম। আর তখন ওনার পরিবারের সঙ্গে, অর্থাৎ ওনার যে ভাই যোগগুলো আছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং আমি একদিন 2 দিন যদি মসজিদে না যেতাম, উনি আমার বাসায় ঢুকতেন যে প্রফেসরকে দেখতেছি না কেন। যাই হোক, স্যারের বাবা অত্যন্ত ভদ্র মানুষ ছিল, ভালো মানুষ ছিল, পরিবার সবাই ভালো মানুষ, আমার আপা ভালো মানুষ। হ্যাঁ, তো আশা করি স্যারের অবসর জীবন হয়তো কলেজ থেকে বিদায় নিলেন, কিন্তু উনার যত প্রোগ্রাম, যত কাজ উনি ব্যস্ত থাকেন, আশা করি ওনার অবসর জীবন ভালো কাটবে। ওনাকে আমি নানান সময় নানান পরামর্শ দিতাম, উনি বারবার বলতেন যে আমি নীলফামারী ছেড়ে যাবো না। আমি অনেক জায়গায় বলতাম স্যার ওইখানে যান, উনি বলছেন যে হলে এখানে হবে, না হলে যাবো না। এর মধ্যে আমাদের মানুষ হিসেবে অনেকের মধ্যে হতাশা থাকে, গ্যালারি থাকে, কিন্তু স্যারের মধ্যে এটা নিয়ে কোনোদিন কোনো হতাশা ব্যক্ত করতে আমি দেখিনি। তো এই জিনিসটা আমার মাঝে ভাবি তুলতো যে স্যার, আমি বলতাম, আমি বিশ্বকে পার্সোনালি ওনার সাথে অনেক কথা বলতাম, পরামর্শ আকারে হোক, নানান কথা বলতাম। তো ওনার শেষ পর্যন্ত কথা ওটাই ছিল যে কোনো কিছু হলে এখানে হবে, না হলে আমি কোথাও যাবো না। আমি মনে বলছিলাম, বড় বড় কথা বলতাম যে স্যার ওইখানে না, এখান থেকে আমি রিটায়ারমেন্টে যাবো। তো স্যারের এই আশা আমার মনে আল্লাহ কবুল করছেন, যে ওনার কোথাও যেতে হয়নি, উনি এখান থেকে রিটায়ারমেন্টে গেলেন। এবং আজকে ওনাদের সহকর্মীরা সবাই আমরা আজকে ওনারা একটা খুব সুন্দরভাবে একটা বিদায় দিতে পারছি, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং স্যার আপনি আমাদেরকে, বিশেষ করে আমাকে স্যার, আমার সাথে অনেকভাবে কথাবার্তা হয় বেশি স্যার, আমার মনে হয় মাস 2 আগেও আপনার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে স্যার। আপনি বিদায়ের বেলায় স্যার আমাদেরকে ক্ষমা করে দিলে স্যার, এবং অন্তরে কোনো কথা রাখবেন না স্যার। সহকর্মী হিসেবে ভাবো না, যেহেতু আমরা নীলফামারীর মানুষ, আপনার শ্বশুর বাড়ি আমার গ্রামের বাড়ি এক জায়গায় স্যার, আমরা আমৃত্যু হয়তো আমাদের দেখা সেটা হতেই থাকবে। তো আমার মনে হয় যে আপনি একটু বেশি স্নেহ করতেন আমাকে। তো এবং আমার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গেও ওনার সেই রকম সম্পর্ক। তো আমি আজকে আপনার কাছে ক্ষমা চেয়ে আমি আর বাড়তি কথা না বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তাজুল আলম স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে আমি উপস্থিত সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। 2011 সালে 2014 সালে সম্ভবত স্যার যোগদান করেছেন। তখন থেকে স্যারের সাথে সহকর্মী হিসেবে পরিচয়, দীর্ঘদিনের আলাপন তার সাথে। তারপর 2015 সালে বৈবাহিক সূত্রে আমার ননদের সাথে ওনার ছোট ভাইয়ের বিবাহ হওয়ার কারণে ওনার সাথে পারিবারিকভাবে একটা বন্ধন সৃষ্টি হয়। উনি বেয়াই, সবসময় বেয়াই বলে হাস্যরসিকতা করতেন তারপর থেকে, এবং ওনার কারণে অনেকেই আমাকে বেয়াই থাকতো সবসময়, কিন্তু ক্যাম্পাসে এটা নিয়ে খুব মজা হতো। এবং উনি এত রসাত্মক একজন মানুষ ছিলেন যে ছোট ছোট ছড়া দিয়ে উনি সবসময় কথা বলতেন, সবাইকে মুগ্ধ করতেন। ওনার সাথে থাকার সময়গুলো খুব মিস করবো।
যদি আত্মীয়তার সম্পর্কে হয়তো থাকবে, দেখা হবে, কিন্তু সহকর্মী হিসেবে কাছ থেকে ওনাকে হয়তো আর সেভাবে পাবো না। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। যে কোনো কমিটিতে, যে কোনো সাংস্কৃতিক কমিটিতে কাজ করেছি, যে কোনো পরিস্থিতিতে হয়তো আমরা অস্থির হয়ে যেতাম, স্যার এত ধীর স্থির, আমাদের সবসময় বলতো চিন্তা করেন কেন, কোনো টেনশন করবেন না, সব কাজ হয়ে যাবে, এবং সেটা হয়ে যেত। কাশফুলের একজন সদস্য হিসেবে অনেক অনুষ্ঠান উনি করেছেন। উনি নেতৃত্ব দানের মতো একজন ব্যক্তিত্ব। ওনার কাছে নেতৃত্বর গুণাবলী শেখার অনেক বিষয় আছে। যে কোনো পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া যায়, কিভাবে অনুষ্ঠানকে সফল করা যায়, সবকিছু উনি এত ভালোভাবে করতেন। আজকে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি বেশি কথা বলতে পারছি না। ওনার জন্য অনেক শুভকামনা, ওনার পরিবারের জন্য। তবে স্যারের কাছে একটা দোয়া, হয়তো অনেক কারণে ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, স্যার ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল স্যার, ধন্যবাদ। ধন্যবাদ জনাব শাহনাজ ম্যাডাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নীলফামারী সরকারি